তো নতুন অধ্যায়টা একটু দেখো, আমাদের ইসলাম ধর্মের সাথে একটু সাংঘর্ষিক। সাংঘর্ষিক কেন বলতেছি, জি কারণ এখানে স্যার, কারণ মুনাফা দেওয়া এবং নেওয়া দুটোই হারাম। ইয়েস স্যার, সুদ নেওয়া হ্যাঁ সুদ হ্যাঁ, নেওয়া এবং দেওয়া ইসের মধ্যে পড়ে, যে কবিরা গুনাহের মধ্যে পড়ে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। মানে ব্যাপারটা হচ্ছে আমরা জাস্ট হিসাবটার জন্য এই চ্যাপ্টারটা করব, এটা আমাদের লাইফে আমরা অ্যাপ্লাই করব না, ঠিক আছে? তো ওকে স্যার। চলো আমরা হচ্ছে শিখি, শিখার জন্য আমরা অনেক কিছু শিখতে পারি, বাট ওকে। স্যার, হ্যাঁ বলো। এটা যেরকম হারাম সেরকম অনেক কঠিন। আচ্ছা, সহজ হয়ে যাবে ইনশাল্লাহ, এত কঠিন না। দেখো, ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে তুমি টাকা জমাইতে জমাইতে অনেক টাকা করে ফেলবে আর কি, এটার মাধ্যমে তোমার ভবিষ্যৎ সুন্দর হবে। যাই হোক, তো এই অধ্যায়ে আমরা কি কি শিখতে পারবো? আমরা নতুন অধ্যায় শুরু করতেছি, এই অধ্যায়ে আমরা শিখতে পারবো হচ্ছে সরল মুনাফা। বাট দেখো, ব্যবসার ক্ষেত্রে আমরা যে মুনাফাটা নেই না, মানে লাভ, ব্যবসার যে ইন্টারেস্টটা নেই না, ব্যবসা করে হ্যাঁ, ওইটা কিন্তু জি হালাল, ঠিক আছে? আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন, ঠিক আছে? সো দ্য জি স্যার। ইন্টারেস্ট দ্যাট ইউ আর গেটিং ফ্রম দ্য বিজনেস, ওইটা হচ্ছে হালাল, ইটস পারমিটেবল ইন ইসলাম। ক্লিয়ার? আচ্ছা, তারপরে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, এটাকে যদি আমি সোজা বাংলায় কথা বলতে চাই, তার মানে হচ্ছে সুদের উপরেও সুদ, বুঝছো? ধরো তুমি অনেক ব্যাংকে টাকা রাখলে হচ্ছে 20 টাকা, কথার কথা। তো ব্যাংক তোমাকে হচ্ছে প্রত্যেক মাসে 7% করে হচ্ছে তোমাকে মুনাফা দিচ্ছে। তার মানে 100 টাকায় তুমি 60 টাকা পাচ্ছ। তো 20 টাকায় কত পাচ্ছ সেটা এখানে যোগ হবে, যোগ হয়ে হচ্ছে তোমার নতুন একটা টাকা তৈরি হবে। এটা হচ্ছে তোমার সরল মুনাফার কনসেপ্ট। আমরা সামনে দেখাবো, এত প্যারা মানে প্যারা নেওয়ার কিছু নাই। বাট চক্রবৃদ্ধি মুনাফা কি? এই যে এখন তুমি আহ, একটা মুনাফা পেলা, তার সাথে আসল যে টাকাটা মানে প্রিন্সিপাল যেটা তুমি ব্যাংকে জমা রাখছিলা, ওইটার সাথে যোগ করলা, যোগ করার পরে নতুন আরেকটা কি হইলো, একটা অ্যামাউন্ট হইলো না, এইটা এখন আবার প্রিন্সিপাল হয়ে গেছে। দেন এই টাকাটার উপরে আবার তুমি 7% হারে সুদ বা মুনাফা নিবা। দেন হচ্ছে ধরো হচ্ছে 20 টাকার সাথে কথা কথা 60 টাকাই হইলো, 7 7 সেকেন্ড মাসে, দেন এইটা আবার হচ্ছে তোমার প্রিন্সিপাল। ঠিক আছে, ধরো সেকেন্ড মাসে তো 27 টাকার উপরে সুদ আসবে, ধরো হচ্ছে 8 টাকা আসলো। তো আমরা আসলে দেখবো কনসেপ্ট গুলো, তো মানে প্যারা নেওয়ার কিছু নাই, আমরা আস্তে আস্তে করলে বুঝে যাব। এখন চলো আমাদের এখানে আসলে কি লেখা হয়েছে আমরা একটু দেখি, পড়ি কি বলা আছে। যেহেতু তোমাদের নতুন কারিকুলামের ব্যাপারটাই আসলে এরকম যে আহ আমরা হচ্ছে কিছু, তোমরা কথা শুনতে পাচ্ছ আমার? জি স্যার। আচ্ছা, কনসেপ্ট হচ্ছে এরকম যে আমরা হচ্ছে একটা গল্প শিখবো, বাস্তব একটা উদাহরণ শিখবো, এবং সেই উদাহরণ থেকে আমরা ম্যাথের একটা কনসেপ্ট ডেভেলপ করে নিয়ে আসবো। তো এখানে বলা আছে, আমরা একটু পড়ি দেখি আসলে কি লেখা হয়েছে। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যৎ উন্নয়নের জন্য আমাদের শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং এ উৎসাহিত করা হয়েছে। ও আচ্ছা, স্কুল ব্যাংকিং, আচ্ছা, স্কুল ব্যাংকিং এর মাধ্যমে শিক্ষার্থীরা ক্ষুদ্র পরিমাণের অর্থ ব্যাংকে জমা রেখে নিয়ম মাফিক মুনাফা পেতে পারে। আসলে কি বলবো, যাই হোক, তোমরা স্যার হচ্ছে তাহলে তো আমাদেরকে হচ্ছে যে ওই স্কুল হ্যাঁ ব্যাংকিং এ না যাওয়াই মানে। হ্যাঁ, এজ এ মুসলিম তুমি যতটুকু পারো এই জিনিসগুলো থেকে নিজেকে একটু ডিটাচ রাখবে, ঠিক আছে? জি স্যার। আহ তারপরেও ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা আছে তো, ঠিক আছে, যেটার মাধ্যমে হচ্ছে এমন একটা প্রসেসে হয়তো বা আমি যত জানি টাকাগুলোকে একটু হালাল করে নেওয়া হয়, বাট তাও আমার কনসেপ্টটা এইটার বিষয় ক্লিয়ার না। যাই হোক, আমরা হালাল এবং হারামের বিষয়ে যাচ্ছি না, আমরা জাস্ট আমাদের কনসেপ্টটা শিখা দরকার, আমরা কনসেপ্টটা শিখতেছি, ঠিক আছে? তো বিভিন্ন সময়ে সঞ্চয়ের যথাযথ হিসাব রাখা এবং সঞ্চয় বিনিয়োগের মাধ্যমে মুনাফা নির্ণয় করার জন্য এই সেই এখানে লেখা আছে, তোমরা এগুলা হচ্ছে লিখে নিবা। এবার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, একটা উদাহরণ দেওয়া হয়েছে। শান্তা মাঝে মধ্যে তার মা, বাবা এবং নিকটায়, দেখো টাকা পয়সা কিন্তু লাইফে অনেক ইম্পর্টেন্ট। আমাদের ক্ষেত্রে আমরা আসলে স্টুডেন্ট লাইফ থেকে যদি টাকা পয়সা সঞ্চয় না করি, তোমাকে ব্যাংকেই রেখে সঞ্চয় করতে হবে, ব্যাপারটা এরকম না। বাট টাকা পয়সাটা কিন্তু লাইফে অবশ্যই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমাদের শিক্ষা ব্যবস্থাটা এরকম, আমাদেরকে আসলে শুধুই পড়াশোনা করানো হয়,
দেন আমরা একটা সময় পড়াশোনা শেষ করি, তারপর হচ্ছে চাকরির পিছনে দৌড়াই। ব্যাপারটা আসলে আহ আমরা যদি আসলে টাকা পয়সাটাকে এভাবে দেওয়া হয় যে অর্থই সব অনর্থের মূল, কিন্তু অ্যাকচুয়ালি অর্থ সব অনর্থের মূল, ঠিক আছে, সব অনর্থের মূল না। অর্থ দরকার আছে লাইফে, হ্যাঁ, অবশ্যই অনেক দরকার। তো আমাদের স্টুডেন্টদেরকে আসলে এই টাকা পয়সা নিয়ে কিভাবে টাকা কামাইতে হয় এটাও শেখানো উচিত, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, শান্তা চিন্তা করলো সে টাকা সঞ্চয় করবে এবং এই জন্য তার মায়ের সঙ্গে সে কাছেই একটি ব্যাংকে গেল, একটি স্কুল ব্যাংকিং সঞ্চয়ী অ্যাকাউন্ট খুলতে। তো অ্যাকাউন্ট খুললো এবং সেখানে কি করলো সে, এইটা ইম্পর্টেন্ট, ম্যাথের বিষয়টা হচ্ছে এইখান থেকে শুরু হবে। দেখো, সেখানে সে প্রতি মাসে 200 টাকা সঞ্চয় করতে চায়, মানে প্রথম মাসে সে 200 টাকা সঞ্চয় করবে। ব্যাংক কর্মকর্তা জানালেন যে হিসাব খুলতে তাকে প্রয়োজনীয় পেপারস, কাগজপত্র এবং প্রারম্ভিক 100 টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। তার মানে হচ্ছে এই যে 100 টাকা, সেটা হচ্ছে তার প্রিন্সিপাল, যেটা হচ্ছে সে ব্যাংকে জমা দিবে। সেই সঙ্গে প্রথম মাসের কিস্তি বাবদ, কিস্তি মানে কি, কিস্তি মানে হচ্ছে সে প্রতি মাসে ব্যাংকে যে পরিমাণ টাকা জমা রাখছে সেটা আমরা আস্তে আস্তে দেখবো। সেই সঙ্গে প্রথম মাসের কিস্তি বাবদ আরো 200 টাকা জমা দিতে হবে, দিল। এরপর প্রতি মাসে কিস্তি 200 টাকা নিয়মিত জমা দিতে হবে। এই জমার উপরে 7% হারে মুনাফা যোগ হবে। ওকে, তার মানে হচ্ছে 100 টাকায় যদি সে 100 টাকা জমা রাখে, তাহলে সে সেখান থেকে 60 টাকা মুনাফা পাবে। তো একে পাবে হচ্ছে 7/100, দেন হচ্ছে 200 টাকায় পাবে হচ্ছে 7/100 ইন্টু হচ্ছে 200, তো দ্যাট ইজ হচ্ছে 14 টাকা। তার মানে সে প্রথম মাসে যদি 200 টাকা জমা রাখে, তো তার উপরে সে 14 টাকা মুনাফা পাবে, তখন তার টাকা হবে 214। এভাবে হচ্ছে প্রথম মাসে সে 214 টাকা পাবে আর কি। যাই হোক, আমরা এগুলা ম্যাথের মাধ্যমে দেখবো। আমরা আগে দেখি আসলে কাহিনী কি করছে। তুমি কি জানো কিস্তি কি এবং 7% হারে সরল মুনাফা কি? হ্যাঁ, আমরা জানি কিস্তি আসলে কি। নির্দিষ্ট সময় পর পর যে টাকা জমা দিতে হয় সেটাই হলো কিস্তি। আর 7% হারে মুনাফা কি, একটু আগে আমি তোমাকে মানে বুঝালাম। হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা 60 টাকা। হ্যাঁ, তার মানে হচ্ছে 100 টাকা তুমি জমা রাখলে ব্যাংকে, তুমি 1 বছর পরে তুমি 160 টাকা পাবা, মানে তুমি 7 টাকা বেশি পাচ্ছ, মুনাফা পাচ্ছ। ওকে, এখন প্রথম কোশ্চেনের দিকে তাকাও। দ্য ফার্স্ট কোশ্চেন ইজ, তুমি কি বলতে পারবে প্রথমে প্রথম মাসে শান্তার মোট জমা কত? দেখো, আমরা এখন যেহেতু কোনো সূত্র শিখি নাই কিংবা মুনাফার অঙ্কগুলো কিভাবে সলভ করতে হয় আমরা অ্যাকচুয়ালি ওই কনসেপ্টে আগাই নাই, আমরা আস্তে আস্তে আগাবো। সো আমরা এখন যে প্রশ্নগুলোর উত্তর দিব, এটা হচ্ছে জাস্ট আমাদের বেসিক নলেজ থেকে আমরা উত্তর দিব, মানে আসলে কি হইতেছে না হইতেছে, ঠিক আছে। মানে কোনো ম্যাথের মানে সিম্পল নর্মালি চিন্তা করে আমরা অ্যান্সার করবো, বুঝছো কথাটা। আমি একটু পরে তোমাদেরকে সরল মুনাফার সূত্র শিখাবো, সূত্র কিভাবে তাহলে আসছে সেটার অ্যাপ্লিকেশন শিখাবো। বাট আমরা এখনো পর্যন্ত সেই জায়গায় পৌঁছাই নাই। আমরা সেই জায়গায় পৌঁছানোর জন্যই আমরা আস্তে 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 এই কনসেপ্ট থেকে, মানে এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা হচ্ছে জাস্ট বেসিক নলেজ থেকে করবো। ওকে, জি দেখো, স্যার। তো এখানে বক্সটা পূরণ করতে বলা হয়েছে। আমি আশা করবো তোমাদের সামনে বই আছে। স্যার 1 নম্বর উত্তরটা কি বলতে পারি? আমি সলভ করে দিই সবার জন্য, দেন তুমি বললো। হ্যাঁ, আচ্ছা স্যার। ওকে, দেখো বলা আছে প্রথম মাসে শান্তার মোট জমা কত। খুবই সিম্পল, প্রথম মাসে কিন্তু সে 100 টাকা হচ্ছে তার জমা দিতে হয়েছিল, আর 200 টাকা হচ্ছে সে কিস্তি দিছিল। তার মানে প্রথম মাসে মোট জমা কত হবে? 100 যোগ 200 মানে 300 টাকা, ঠিক তো? তা আমরা বলতে পারি প্রথম মাসে, মানে ফার্স্ট মাসে তার মোট যেই ব্যাংকে জমা, বুঝছো, খুবই সিম্পল। এবার বলা হয়েছে কি দ্বিতীয় মাসে, আহ, হ্যাঁ হ্যাঁ বলো রাফিউল। ইয়েস, নো স্যার, কোনো প্রশ্ন ছিল না। বলা হয়েছে দ্বিতীয় মাস শেষে শান্তার মোট জমা কত হবে। তো দেখো, প্রথম মাসে তো 300 টাকা ছিল, দেখো আমি দেখাই। তো প্রথম মাসে জমা রাখছে কত? 300, মানে 100 ছিল হচ্ছে জমা দিয়ে অ্যাকাউন্ট খুলছে, আর 200 হচ্ছে কিস্তি দিছে, তার মানে মোট জমা হচ্ছে 300। এবার দ্বিতীয় মাসে কি হবে দেখো,
সেকেন্ড মান্থে। সেকেন্ড মান্থে মোট জমা কত? মোট জমা কিন্তু, তার মানে প্রথম মাসে তো 300 ছিলই, এটা তো এখন মূলধন হয়ে গেল। মূলধন মানে হচ্ছে প্রিন্সিপাল, মানে আসল। এরপরে হচ্ছে সেকেন্ড মাসে তো কি হবে, সে আরো 200 টাকা জমা রাখবে। তো এখন কিন্তু টাকা কত হয়ে গেল বলো তো? 500 টাকা। ওকে, দেখো এবার বলছে কি তৃতীয় মাসে মোট জমা কত। দেখো এখন পর্যন্ত তো টাকা হচ্ছে 500, তৃতীয় মাসে সে আরো 200 টাকা জমা রাখবে, সো তার তৃতীয় মাস শেষে সে টাকা পাবে হচ্ছে 700 টাকা। বলো তো বুঝছো কিনা জিনিসটা? সিম্পল একটা কনসেপ্ট, সিম্পল একটা হিসাব। ওকে, চলো এবার এখানে একটা ছক দেওয়া আছে এবং তোমাকে বলা হয়েছে কি শান্তা তার নোটবুকে জমার পরিমাণের হিসাব রাখার জন্য নিচের ছকটি প্রস্তুত করলো। নিচের টেবিলটা হচ্ছে সে প্রিপেয়ার করলো, হ্যাঁ, আহ, হিসাব রাখার জন্য। তুমি শান্তার 1 বছরে মোট হিসাবটা নিচের ছকে পূরণ করো। তো আমি হচ্ছে যে অলরেডি কিন্তু 3 মাস করে দিছি, ঠিক না? বুঝছো? প্রারম্ভিক মাস যখন সে স্টার্ট করছিল জমা রাখা, একদম এখনো পর্যন্ত টাকা রাখে নাই, তখন ছিল হচ্ছে 100। দেন প্রথম মাসে 200 জমা রাখলো, তো মোট হলো 300। পরের মাসে আরো 200 জমা রাখলো, তারপর হচ্ছে 500। এর পরের মাসে আরো 200 জমা রাখলো, এরপরে হচ্ছে 700। এর পরের মাসে আরো 200 জমা রাখলো, পরে হবে কত বলো? 700 সাথে 200 জমা হবে, তার মানে হচ্ছে 900। 900। হ্যাঁ, এর পরের মাসে সে আরো তারপরে 200 এক জমা হাজার রাখবে, একশো 1100 1100। তো এভাবে হচ্ছে ছকটা পূরণ করতে 1300। পারবে। বলো ছকটা কি পূরণ করা সম্ভব কিনা? জি জি স্যার, অনেক সহজ। একদম সিম্পল। তো স্যার আমরা আশা করি এটা পারবো নাকি? আর এখানে কি হবে, জমা জমা হচ্ছে 200 200 200, সিম্পল। প্রারম্ভিক জমা, প্রারম্ভিক জমা তো অ্যাকচুয়ালি 100ই ছিল, সো এটা আর কিছু হবে না। সরি, প্রারম্ভিক জমা, এটা হচ্ছে প্রারম্ভিক জমা। সো প্রারম্ভিক জমার ঘরটা খালি থাকবে, মানে হচ্ছে সবগুলো তো সেম 100 100 100 100 100। প্রারম্ভিক জমা তার দেওয়া হয় না অ্যাকচুয়ালি, এখানে তার কোনো প্রারম্ভিক জমা নেই, তার মানে এটাই। ওকে, আচ্ছা, তো আমরা শখটা বুঝলাম। এবার হচ্ছে আমরা নিচের দিকে আসি। উপরের শখটি পর্যবেক্ষণ করে শান্তার কিস্তির সংখ্যা এবং মোট জমার মধ্যে কি বলা হয়েছে, একটি সম্পর্ক খুঁজে বের করো। এইটা হচ্ছে কনসেপ্ট, এই জিনিসটা লাগবে। চলো আমরা এই ছকটাকে আমি একটু তোমাদের আমার বোর্ডে নিয়ে যাই, সেখানে দেখাই। তো তুমি যদি একটু খেয়াল করো, আমি একটু দেখাই। বলো তো প্রথম মাসে জমা কত ছিল? 300 টাকা না? জি স্যার। আচ্ছা দেখো, প্রথম মাসে জমা ছিল হচ্ছে 300 টাকা। তার মানে এই ক্ষেত্রে আসলে কি ছিল, 100 টাকা ছিল হচ্ছে প্রারম্ভিক, আর 200 টাকা হচ্ছে প্রথম মাসের জমা। 200 ইন্টু 1, তার মানে কি দাঁড়ালো দেখো তো, এইটা হচ্ছে জমা, এইটা হচ্ছে মাস, আর এইটা হচ্ছে প্রারম্ভিক। তার মানে দেখো তো 200 ইন্টু 1 প্লাস 100, 300 হচ্ছে কিনা বলো তো, বলো। জি স্যার। ওকে, এবার বলো দ্বিতীয় মাসে জমা কত ছিল বলো। দ্বিতীয় মাসে হচ্ছে যে আহ 500 আগের, টাকা, 500 টাকা হ্যাঁ ছিল নাকি? হ্যাঁ, আগের আমরা 300 আর প্লাস 200। আমরা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এই পার্টটা পূরণ করে ফেলছি, আমরা এখন একটা একটা মিল, একটা কম্বিনেশন খুঁজবো এখানে। দেখো, আচ্ছা, তো এখানে আমরা কি তাহলে লিখবো দেখো তো, এই 200 প্রারম্ভিক জমা তো ছিল 100, এটা তো সব ক্ষেত্রে ঠিক থাকবে। আর এখানে হচ্ছে 200 মোট 200 ইন্টু গুণন 2। 2, তার মানে হচ্ছে দ্বিতীয় মাস। ওকে, চলো তৃতীয় মাসেরটাও একটু করে নেই। তৃতীয় মাসে জমা ছিল কিন্তু 700 টাকা, ঠিক না? তা আসলে কি দাঁড়াইলো, প্রারম্ভিক জমা তো 100 টাকা ছিলই, থাকলো।
আর হচ্ছে এখানে 200 টাকা তো হচ্ছে আমাদের প্রত্যেক মাসের কিস্তি, মাসটা হচ্ছে তৃতীয় মাস। দেখো তো হইলো কি না? জি স্যার। 3 দুগুণে 6 আর 100 তে 700। তো এবার কি একটা মিল খুঁজে পাচ্ছ? মিলটা বলা হয়েছে না, মিল খুঁজে বের করো। সুতরাং আমরা আসলে কি লিখতে পারি? আমরা লিখতে পারি কিস্তির সংখ্যা এবং মোট জমার মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে কিস্তির পরিমাণ, এই যে কিস্তির পরিমাণ ইনটু কিস্তির সংখ্যা, প্রথম দ্বিতীয় তৃতীয় মাস বা কিস্তির সংখ্যা, যোগ ছিল কি প্রারম্ভিক জমা, মানে হচ্ছে ইনিশিয়াল যে প্রিন্সিপালটা মানে যেটা ব্যাংকে দিছিল আর কি। এই হচ্ছে তোমার এই শর্টটার উত্তর। বলো তোমরা বুঝছো কিনা এই জিনিসটা? সবাই বললো একটু। রাফিউল, হ্যাভ ইউ আন্ডারস্টুড? হ্যালো? Yes, sir, I হ্যাঁ, have. আর বাকি দুজন? ওকে ওকে, জি স্যার। আচ্ছা। তো আমরা কিন্তু এই ছকটা পূরণ করে ফেলছি, দেখছো? এই যেটা আমি বোর্ডে যা দেখাইছি ওইটাই। আরে দেখো তো, পরে আমরা যাই কি লেখা আছে। এইবার দেখো তো, এখানে বলা আছে কি তোমার লেখা সম্পর্কটির সঙ্গে তোমার অন্যান্য সহপাঠীর লেখা সম্পর্কটি মিলিয়ে দেখো। ওকে, যদি না মিলে তাহলে বুঝতে পারবে কারো ভুল হয়েছে। হুম, এমতো অবস্থায় নিজের আলোচনা করো এবং শ্রেণী শিক্ষককে দেখে সংশোধন করে নাও। ওকে, এখন কি বলা হয়েছে দেখো। আমরা সম্পর্কটা এখানে যেটা পাইছিলাম, মোট জমা সমান সমান কিস্তির পরিমাণ ইন্টু কিস্তির সংখ্যা প্লাস প্রারম্ভিক জমা। তুমি এই সম্পর্কটিকে একটা গাণিতিক সমীকরণ দিয়ে প্রকাশ করতে পারো। ওকে, মানে হচ্ছে আমরা এটাকে একটা ম্যাথমেটিক্যাল একটা এক্সপ্রেশন দিয়ে এটাকে প্রকাশ করতে পারি। যদি আমরা শান্তার কিস্তির সংখ্যাকে এক্স ধরি, তাহলে কিস্তির সংখ্যা হচ্ছে এক্স। কিস্তির পরিমাণকে এম ধরি, তার মানে এটা হচ্ছে এম। প্রারম্ভিক জমাকে সি ধরি, তাহলে এটা হচ্ছে সি। এবং মোট জমাকে ওয়াই ধরি, তাহলে হচ্ছে ওয়াই। তো আমরা কি পাচ্ছি বলতো? ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি। বলো বুঝছো কিনা? হ্যালো? ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওকে। Yes, sir. এখন Yes, sir. দেখো, এই সমীকরণটি ব্যবহার করে শান্তার যে কোনো মাসের মোট সঞ্চয় বা জমার পরিমাণ নির্ণয় করা যাবে। ঠিকই তো। তো আমরা সমীকরণটা নির্ণয় করে যেমন 14 মাসেরটা বের করতে চাই, তার মানে আমাদের ওয়াই সমান সমান হবে হচ্ছে এম এক্স প্লাস সি। তো এম এর মান কত ছিল? 200। এক্স মানে হচ্ছে 14 মাস, প্লাস সি মানে হচ্ছে প্রারম্ভিক জমা হচ্ছে 100। এখন হিসাব করে দেখো, এটা হচ্ছে 2900 টাকা। এই যে এখানে বলা হিসাবটা করে দেওয়া হয়েছে। বুঝছো সবাই? ওকে। তো এখন এই 16তম কিস্তি 23তম কিস্তিটা বের করতে পারো না তোমরা এই সূত্র দিয়ে? আমাকে দ্রুত জি স্যার। আমাকে দ্রুত এই দুটার Sir. অ্যান্সার বলে দাও। স্যার প্রথমটা হচ্ছে 3300। হুম, ঠিক আছে। পরেরটা কত? তারপরটা হচ্ছে 4700। 400,700. 4700। 700.
বুঝছো তাইলে? ওকে, আমরা কিন্তু আস্তে আস্তে আগাইতেছি। হ্যাঁ, এবার হচ্ছে সরল মুনাফা বা সিম্পল ইন্টারেস্ট। দেখো এই জিনিসগুলো হচ্ছে আমরা খুব ইজিলি বের করতে পারবো। তো আমরা একটু দেখি আসলে কি লেখা হয়েছে। ব্যাংকে সঞ্চয়ী হিসাব খুললে নির্দিষ্ট হারে মুনাফা পাওয়া যায়। যেহেতু শান্তা নিয়মিত ব্যাংকে সঞ্চয় করে, তাই সে ব্যাংক থেকে মুনাফা পাবে। মুনাফা দুই ধরনের হতে পারে, উই হ্যাভ অলরেডি ডিসকাস অ্যাবাউট দ্যাট, যে একটা হচ্ছে সরল মুনাফা বা সিম্পল ইন্টারেস্ট, এবং আরেকটা হচ্ছে চক্রবৃদ্ধি মানে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। চক্রবৃদ্ধি মানে যদি বাংলা কথা বলি সুদের উপরে সুদ। আচ্ছা, আমরা প্রথমে সরল মুনাফা তারপর চক্রবৃদ্ধি মুনাফার হিসাব করব। তো আজকে আমরা জাস্ট সরল মুনাফা সম্পর্কে ধারণা নিয়ে ক্লাসটা শেষ করব। চক্রবৃদ্ধি মুনাফাটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে যাব এবং দেখব কোন ধরনের মুনাফাতে শান্তা অধিক লাভ পেতে পারে। এটা কি একটু একটু তোমরা একটু বলো তো দেখি, জেনারেল নলেজ থেকে কোন মুনাফা দিয়ে সবচেয়ে বেশি লাভ করবে? পারো কি বলতে? জি স্যার। স্যার হ্যাঁ, চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি। হ্যাঁ, কারণ হচ্ছে এটা এখানে কি হয়, যে সূত্র সে নিচ্ছে মুনাফা। এখানে হচ্ছে যে মুনাফার পাশাপাশি আসলও বৃদ্ধি পায়। হ্যাঁ, মানে আসল ঠিক থাকে, মানে আসল ধরো, হ্যাঁ আসলটা হচ্ছে কি, মুনাফার হ্যাঁ আসলটা বৃদ্ধি পাচ্ছে। ব্যাপারটা হচ্ছে ওই যে মুনাফাটা যে পাচ্ছে সেইটা আসলের সাথে যোগ হয়ে সেকেন্ড মান্থে ওইটাই টোটালি আবার আসল হয়ে যাচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। মানে আসল চেঞ্জ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটাই। এই ওকে, তো এখন এখানে ওই উদাহরণ দেওয়া আছে। এখন আমরা হচ্ছে 7%, আমরা এই উদাহরণটা দিকে দেখবো। এই বাংলা কথা আমরা অলরেডি পড়ে ফেলছি, তোমরা দেখবা। 7% হার 3,000 টাকার 6 বছরের মুনাফা কত? চলো আমরা এটাকে একটু বোঝানোর জন্য আমরা একটা কনসেপ্ট ডেভেলপ করি। দেখো, আমরা মুনাফা যখন দেখব, মুনাফা লেখা আছে, মুনাফাকে আমরা আই বলবো, আই ফর ইন্টারেস্ট। ঠিক আছে, মুনাফাকে বলবো হচ্ছে আমরা আই। আর যে আসল মানে আমরা টাকাটা জমা রাখছি, টাকা, টাকার, টাকায়, এরকম কথাগুলো থাকলে মনে রাখবা এটাকে আসল বোঝাচ্ছে, আসল বা মূলধন। আর ইংরেজিতে হচ্ছে প্রিন্সিপাল। এটাকে আমরা পি ধরবো। কি ধরবো বলো তো? পি। আর যেই হারে মুনাফাটা আমি পাচ্ছি মানে হচ্ছে মুনাফার হার, এটাকে বলবো হচ্ছে আমরা আর। আর যেই সময়, অর্থাৎ 1 বছর 2 বছর, সময়টাকে আমরা বছরে হিসাব করব, এটাকে আমরা ধরবো হচ্ছে এন। তো এই হচ্ছে আমাদের সূত্রগুলার প্রতীকের পরিচিতি। সূত্রটা কি? সূত্রটা সমান সমান আই সমান সমান পি এন আর। তার মানে মুনাফা, সরল মুনাফা সমান সমান আসল ইন্টু সময় ইন্টু মুনাফার হার। আই সমান সমান পি এন আর। মনে থাকবে সূত্রটা? একদম মুখস্থ ঠুটস্থ কণ্ঠস্থ করে ফেলবা। আই সমান সমান পি এন আর। এখন তুমি চাইলে এখান থেকে পি এর মানটা নিতে পারো। তো পি সমান সমান কি হবে? আই বাই এন আর। এবার তুমি চাইলে এন এর মান নিতে পারো, তাহলে কি হবে? আই বাই পি আর। তুমি চাইলে এখান থেকে আর এর মানটা নিতে পারো, তাহলে কি হবে? আই বাই পি এন। এবং মনে রাখতে হবে আরটাকে কিন্তু আমরা শতকরা থাকবে, সেটাকে 100 দ্বারা ভাগ করে দেন আমরা আর এর মান বসাবো। তো আশা করি এই সূত্রগুলো তোমরা হচ্ছে এইটা মুখস্থ করবা, আর এখান থেকে তো এটা খুব ইজিলি বের করা যাচ্ছে। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, তো চলো আমরা হচ্ছে এবার আমাদের অঙ্কটা সলভ করি। দেখো কি বলা আছে, আমি এই পাশে করে দিব। বলা আছে 7%। তো বলো 7% মানে কি? মুনাফার হার না? দেওয়া আছে, গিভেন দ্যাট মুনাফার হার। মুনাফার হারকে আমরা কি বলি বলো? আর বলি না? জি স্যার। রেট অফ ইন্টারেস্ট। রাফিল, তুমি কি টার্মগুলো ধরতে পারছো? ইয়েস স্যার, ইয়েস স্যার। তো এটাকে আমরা অবশ্যই 100 দ্বারা ভাগ করে দিব। ভাগ করলে হচ্ছে কত হবে বলো তো? 0.07। তো মুনাফার হার বের করলাম 3,000 টাকার। তার মানে টাকার টাকা এই কথাগুলো আছে, তার মানে এটা হচ্ছে মূলধন। মূলধন মানে হচ্ছে আসল, যে টাকাটা হচ্ছে তুমি ব্যাংকে রাখছো আর কি।
আসলকে আমরা পি বলি 3000 টাকা। 6 বছর সময়, এটা হচ্ছে কি সময়, আমরা সময়গুলোকে অলওয়েজ আমরা বছরে হিসাব করব। সময়কে এন বলি আমরা, সেটা হচ্ছে 6 বছর। মুনাফা কত? এবার মুনাফার সূত্র লাগাই দাও, সূত্র বলো। আমি এখানে লিখি আই সমান সমান পি এন আর। দেখো তো পি এর মান বলো কত? 3000, এন এর মান হচ্ছে 6 বছর। ও আমি ইংলিশের সাথে বাংলা এড করে ফেলছি। ইন্টু আর, আর এর মান একটাকে বের করছো 0.07। তুমি ক্যালকুলেশন করো, এটা হচ্ছে 1260 টাকা। বলো বুঝছো কিনা? জাস্ট সূত্র, সূত্রের মধ্যে মান ইনপুট এন্ড দেন অ্যান্সার। ক্লিয়ার? বলো একটু রেসপন্স দাও। Yes, yes, sir. ওকে, দেখো এখানে বলা হয়েছে কি, অ্যাকচুয়ালি আমাদের অঙ্কটা হচ্ছে আমরা ঐকিক নিয়মে যদি করতাম তাহলে কি হইতো, আমরা আগে লিখতাম যেহেতু 60% মানে হচ্ছে 100 টাকায় 1 বছরের মুনাফা 60 টাকা। তো 100 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে 60 টাকা, তাহলে 1 টাকার 1 বছরের কত? 7/100। আর 3000 টাকায় কত? 3000 টাকা 6 বছর। সো আমাদের সূত্রটা এইভাবে আসতো। তো খেয়াল করো, অ্যাকচুয়ালি এখান থেকে সূত্রটা ডেভেলপ হয়েছে কিভাবে। এটা কি আর, এটা কি পি, এটা কি এন। তো পি এন আর ই তো হইলো, তার মানে আই সমান সমান পি এন আর, আসল ইন্টু সময় ইন্টু মুনাফার হার। বুঝছো? তো ওইটাই দিয়ে কিন্তু আমরা অঙ্কটা সলভ করলাম। তো এখন বলা হয়েছে সম্পর্কটা বের করে দেখাও। তো সম্পর্কটা কি? এই যে সম্পর্ক, এটাই মুনাফা আই সমান সমান আসল ইন্টু সময় ইন্টু রেট অফ ইন্টারেস্ট, মুনাফার হার। তার মানে আই সমান সমান পি এন আর। ক্লিয়ার সবাই? তো এই শর্তটা আমরা পূরণ করে ফেললাম। ওকে, জি আচ্ছা স্যার। আচ্ছা। এখন সরল মুনাফার বীজগাণিতিক সূত্র এই যে অলরেডি আমরা বলে ফেলছি, আই সমান সমান পি এন আর। এখান থেকে 3টা সূত্র আমি অলরেডি দেখাই ফেলছি। এবার নিচে কিছু সমস্যা দেওয়া হইলো। এবার আমাকে এই ফার্স্ট সমস্যা, ইউজিং দিস ফর্মুলা প্লিজ ক্যালকুলেট দ্য অ্যান্সার এন্ড টেল মি উইথিন 2 মিনিটস। বুঝছো? 2 মিনিট সময় দিলাম, এই অঙ্কটা আমাকে সলভ করে দেখাও ইউজিং দিস ফর্মুলা আই সমান সমান পি এন আর। স্যার করেছি। স্যার 5400। থ্যাংক ইউ। জি স্যার। বলো, এটা করো। দেখো কি বলছে, 11%, তার মানে আর দেওয়া আছে। মুনাফা, সরল মুনাফা হারে টাকা জমা রেখে 5 বছর, এন দেওয়া আছে। 2000 টাকা মুনাফা পেলো, তার মানে এটা মুনাফা আই দেওয়া আছে। সে কত টাকা জমা রেখেছিল মানে প্রিন্সিপাল পি চাওয়া হয়েছে। তো পি এর সূত্র দিবে পি সমান সমান আই বাই এন আর। করে ফেলো, পারবা তো নাকি? Yes. জি স্যার। তো আমাকে বলে অ্যান্সারটা করো, নিজে করো, বলা হয়েছে নিজে করো। স্যার এখনই করবো? হ্যাঁ এখনই করো। স্যার 4000। চলো আমরা করি। আসল বের করতে বলা হয়েছে, সো পি আই বাই এন আর। আমি প্রতীকগুলো যেখানে দেওয়া আছে সব, আই এর মান হচ্ছে 2 স্যার 2। আমার স্যার 1 লাখের মতো বেরোচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। 5 ইন্টু আর, আর এর মান 11/100। এক সেকেন্ড, এটা হচ্ছে 0.11। এবার ক্যালকুলেশন করো এত টাকা। আমি ক্যালকুলেশন করে দেখাই কত হয়েছে। এক সেকেন্ড, আমি শেষ হয়ে যাবো 5 মিনিট। 4000 টাকা অ্যান্সার। কে জানি বলা 4000, আপনি বলছো নাকি? জি স্যার। হ্যাঁ 4000। সিম্পল। দেখো এই যে সব দেওয়া আছে, আর দেওয়া আছে, আই স্যার দেওয়া সরি আছে। স্যার, আমি অন্য কিছু করতেছিলাম। আচ্ছা, তো এখন কি বুঝেছো নাকি? ঠিক আছে।
জি স্যার। এটা হোমওয়ার্ক থাকবে। তো আজকে এই পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে সামনের দিকে আগাবো। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। এটা হোমওয়ার্ক আহ, থাকবে। শুধু একটাই হোমওয়ার্ক? আচ্ছা দেখি নিচে আছে কিনা আরো। আরো দেন স্যার, বেশি করে দেন। ওকে, এটাও করে ফেলো, Wait. এইটাও করে ফেলো। ওকে, আমি হচ্ছে নেক্সট এই ছকটা থেকে শুরু করব। আচ্ছা, এই ছক পর্যন্ত করে ফেলো, দেখি পারো কিনা। এই ছক আচ্ছা, okay, পর্যন্ত, এই sir. ছক। ওকে ওকে, এই স্যার। ছক। ওকে, স্যার এই একটু ছক পর্যন্ত উদাহরণ করে চিনে ফেলো। যাবেন? সেটা 4000 বেরিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, মা, ক্যালকুলেশন করো, তোমার কাছে ক্যালকুলেটর আছে না? মা। না স্যার, বললাম স্যার, ভাবছি 7000 লিখছি। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট জি ক্লাস। স্যার, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। Assalamualaikum. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।